বিরতির পর আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা এমএলএম এর ফাঁদে এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমি কামরুজ্জামান ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, গত কয়েকদিনই পত্রপত্রিকায় পড়াশোনা করলাম, নিজে একটু ঘাটাঘাটি করেছি, বিভিন্ন টেলিভিশনের রিপোর্ট দেখেছি, সেখান থেকে কিছু কিছু প্রশ্ন আমার মনে। আপনি তো ছিলেন এমএলএম এর মধ্যে, আপনাদের একটা ফর্মুলা যে আপনি পিএইচডি না পিএইচডি বলে, তারপর এক একটা লেভেল আছে যে ডায়মন্ড, সিলভার, এরকম, সেগুলো কিসের উপরে ডিপেন্ড করে? মানে এগুলো হচ্ছে আপনার মানে যেমন আমি শুরুতে বলছিলাম যে একজন ডিস্ট্রিবিউটর হওয়ার পরে তার দায়িত্ব হচ্ছে সে দুইজন সদস্য সংগ্রহ করবে, একজন লেফট সাইডে একজন রাইট সাইডে। এখানেই মানে যদি মনে করে যে আমার দায়িত্ব শেষ, তো সেই ক্ষেত্রে যে দুজন সংগ্রহ করলো ওই দুজনের কাজ বুঝিয়ে দেওয়ার পরে মূলত একজন ডিস্ট্রিবিউটরের দায়িত্ব শেষ। কিন্তু যখন সে চিন্তা করবে যে আমি আমার এই ইয়েটাকে, আমি যে ডিস্ট্রিবিউটরশিপটা নিলাম এটা থেকে আমি অনেক উপরে উঠব, তখন তাকে কাজ করতে হবে। যে দুজনকে সে জয়েন করালো ওই দুজনের সাথে আপনার সমন্বয় করে কাজ করবে, এবং ওই দুজন যেন আপনার উদ্বুদ্ধ হয় সেজন্য বিভিন্ন ট্রেন আপ করাবে। প্রয়োজনে সে নিজে কাজ করে তাদের পেছনে আপনার ওই আরো দুজন করে সদস্য করবে বা চারজন। সর্বোচ্চ পয়েন্ট কোনটা? সর্বোচ্চ পয়েন্ট হিসেবে ডান সাইডে 10,500 বা বাম সাইডে 10,500, এটা পূর্ণ হলে একটা সাইকেল পূর্ণ হবে। তার মানে 10,500 পয়েন্ট না, 10,500 পয়েন্ট মিন্স 21 জন। 21 জন, বাম সাইডে 21 জন, ডান সাইডে 21 জন, 42 জন লোক হলে একটা সাইকেল পূর্ণ হবে। এবং সেই তাইলে আপনি কি খেতাব পাবেন? না, একটা সাইকেল পূর্ণ হবে। সাইকেল পূর্ণ হবে। এইরকম ভাবে 8টা সাইকেল পূর্ণ হওয়ার পরে একজন পিএইচডি উপাধি পাবে। আচ্ছা, পিএইচডি তে আপনি কি সুবিধা পাবেন? পিএইচডি হওয়ার পরে আপনার সে ধরেন ওই এককালীন কিছু সুবিধা পাবে, আর প্রতি সাইকেলেতে সে আপনার 12,600 টাকা পাচ্ছে। আচ্ছা, প্রতি সাইকেলের জন্য 12,600 টাকা পাবে। আচ্ছা, সেটা কি সব এমএলএম কোম্পানির জন্য এক, নাকি মানে এই নিয়মটা ওই যে টাকার পরিমাণটা কি সব এমএলএম এর জন্য, নাকি এক এক জায়গায় এক কোম্পানি এক এক রকমের ই করতে পারে? এটা হচ্ছে ডেস্টিনির নিয়ম। আচ্ছা, আপনি কি ডেস্টিনির সঙ্গে ছিলেন? জি, আমি ডেস্টিনিতে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি যে ডায়মন্ড, তারপরে কি আর আরো অনেক মানে তাদের মানে প্রোটোকলের ইয়েতে আমি তো বিভ্রান্ত আর কি, মানে ভরকে গেছি আর কি। যে ধরেন একজন ডায়মন্ড কি বলে, ডায়মন্ড সদস্য এক্সিকিউটিভ, তার সুযোগ সুবিধা কি? মানে আমি আসলে খুব মানে ছোট লেভেলই ছিলাম, আমি কোনো কিছু হইতে পারিনি। আমি শুধু নিয়মটা জানতে চাই। নিয়মটা হচ্ছে আপনার এখানে না, যে প্রোটোকলের ব্যাপারটা কি, যে একজন ডায়মন্ডের পিছনে 4-5 করে লোক ঘুরবে, তারপরে এটা কেন? না, এমনিতে কোনো প্রোটোকলের কোনো সিস্টেম মানে আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এটা হতে পারে, এটা মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য, এটা ওনার নিজস্ব প্রয়োজন হতে পারে, কাউকে নিয়ে ঘোরা, অথবা মানে কেউ অতি উৎসাহী হয়ে ঘুরতে পারে। আমার জানা নেই যে মানে কোনো ডায়মন্ডের সাথে বা না কোনো প্রোটোকলের সিস্টেম এটা এমন ছিল না, আমি শুনিনি। তো এখন কেউ যদি নিয়ে ঘুরে তো কিছু বলার নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমার মাথায় আসছে যে যখন ধরেন কথার কথা, আপনি কি এই এমএলএম করার আগে বিয়ে করেছেন নাকি পরে? আমি বিয়ে করেছি, আমি যখন 2,000 টাকা বেতনে ট্রেডিশনাল মার্কেটিং এ চাকরি করি, তখন আমি বিয়ে করেছেন। আচ্ছা, ধরলাম যে যারা এমএলএম করেন, বিয়ে হয় নাই, তারা বিয়ে করার আগে কি পরিচয় দেয়? যে আমরা যখন বলি যে আপনি কি করেন, আপনি তো হয় চাকরি করেন অথবা ব্যবসা করেন, অথবা কোনো কোম্পানির ডিরেক্টর, সামথিং কিছু একটা থাকে, তারা কি পরিচয় দেন? মানে এটা তো চাকরিও না, ব্যবসা। আমার জানা মতে মানে ডেস্টিনিতে মানে কাজ করে এই পরিচয় দিয়ে কেউ ভালো বিয়ে করতে পারছে বা বিয়ে করে এরকম আমি শুনিনি। কেন? কারণ আমি তো ধরেন মানে কাজ করেছি, আমি যখন কাজ করেছি তখন তো মানে একদম ক্রুশিয়াল মোমেন্ট, অনেকেই সদস্য হতে চায় না, অনেক কষ্ট করে ধরেন মানে বন্ধু সার্কেল বা বিভিন্ন সার্কেল থেকে, আগে তো বলেছি যে ওইভাবে আপনি ইনফ্লুয়েন্স করে তাদেরকে এনেছি, নিজে টাকা করেছি, ইনভেস্ট করেছি। তো তখন থেকে শুরু করে আপনার অদ্যাবধি পর্যন্ত ডেস্টিনির বা অন্যান্য এমএলএম কোম্পানির এমন কোনো অবস্থা হয়নি যে এখানে কাজ করে কিছু লোক ছাড়া, কিছু লোক হয়তো অনেক টাকার মালিক হয়ে গেছে। যেমন আমি যদি চিন্তা করতাম যে আমার নিচের লেভেলে যারা আছে আমি তাদের কথা চিন্তা করব না,
ঠকাবো, হ্যাঁ। আমি নিজে আপনার উপরে উপরে উঠবো, উঠে আমি যাবো। কিন্তু উপরে উঠতে পারতাম, আচ্ছা। কিন্তু আমি যখন বুঝতে মানে পেরেছি সেক্ষেত্রে আপনার ওই যে 76 লক্ষ পিএইচডি বলেন, 76 লক্ষ টাকার ফ্ল্যাট ফ্ল্যাট তো পাওয়ার আপনি পেতেন। আমারও ছিল, আচ্ছা। যদি আমি সেইভাবে চিন্তা মানে ওই করতাম। অন্যদের কথা আমি চিন্তা না করে নিচের ওদের কথা এজন্যই চিন্তা করেছি, আমি যেহেতু ওদেরকে নিয়ে আমার বসবাস এবং আমি যে সারাউন্ডিং থেকে ওদেরকে এনেছি, ওরা কিন্তু এখন পর্যন্ত একটা লোক আমাকে বলবে না, যেহেতু আমি নিজে ক্ষতিগ্রস্ত এই জন্য তারাও ক্ষতিগ্রস্ত, মানে আপনার কাছে আর টাকাটা দাবি করছে না। কিন্তু যদি দেখতো আপনি যে কত টাকা ঋণের মধ্যে আছেন, এরকম দায়ের আমি মধ্যে আছেন? এরকম ধরেন প্রায় 10-12 লাখ টাকার মতো আমি আচ্ছা। মানে দায়ের মধ্যে আছি। মানে আপনার রেসপন্সিবল আপনার জি, জি, মাথার জি, উপরে। জি। আচ্ছা, কিন্তু তারপরেও কেউ আপনাকে চিট বলে না যে না, টাকা মেরে খেয়েছে, তারা এটা তো বলে না? জানে যে আমি তো মানে এখানে চিট করিনি, আমি নিজে চিটের পাল্লায় পড়তে পারি, হয়েছে। কিন্তু আমি তাদের সাথে চিট করেছি এমন কেউ একজনও বলতে পারবে না। আচ্ছা আচ্ছা। আর আপনি বললেন যে বিয়ে করতে পারবে না, কেন পারবে না? তাহলে তো অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছুই তো আছে, এবং এখন তো একটা মানে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমি এই কোন এক এমএলএম কোম্পানির পিএইচডি হোল্ডার বা এই সিলভার এক্সিকিউটিভ বা ডায়মন্ড এক্সিকিউটিভ, আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? বা এরকম যদি আপনার কোনো হয় যে কোনো এমএলএম ব্যাপারটা কোম্পানি তো ধরেন আমি তো একটু ধরেন অশিক্ষিত বা কিছুটা বোকা, অথবা আমি এমএলএম এর এইসব পিএইচডিও বুঝি না আর এমএ বিএ কিছুই বুঝি না আপনাদের। হ্যাঁ, আমি বলবো যে আপনি কি চাকরি করেন অথবা কি ব্যবসা করেন। এখন আপনারা তো এটার উত্তর চাকরি বা ব্যবসা কিছু বলেন, আপনি বলেন যে ধরেন আমি নিউ এ করি, অথবা আমি যুবক করি, অথবা আমি অমুক করি, মানে কোম্পানিটার নাম হলে আমি ওটা করি, কিন্তু আমি কি করি? আমি কাজ করি এটিএন নিউজে, আমি সাংবাদিকতা করি। এই পেশাটার নাম হলো সাংবাদিকতা। আমি বলছি যে সেটাই, মানে তখন পরিচয় দিতে আমি একটু বলতে পারি? জি অবশ্যই আপনি স্যার। যেটা আসলে বোঝাতে চেয়েছেন আসলে জি, আপনি ঠিকই বলেছেন। মানে বিষয়টা হচ্ছে যে এগুলো ব্যবহার করে কোন ফ্যামিলিতে আবার কেউ ভালো জায়গায় বিয়ের শাদী করছে কিনা, বা কোন না বলছি যে যেটার কোনো আসলে পরিচয় নাই, ভিত্তি নেই, পরিচয় নাই, হ্যাঁ, সেখানে আপনি মানে একটা প্রচলিত এবং সমাজ সিদ্ধ কোনো একটা পরিচয় নাই। আমার মনে হয় এটা হচ্ছে কি জন্য, কারণ আসলে তারা যেভাবে ডায়মন্ডকে প্রেজেন্ট করে, মানে আমার একটা অভিজ্ঞতা আছে, এটা না বলে পারছি না আসলে। আমি যখন লিডিং ইউনিভার্সিটি সিলেটের উপাচার্য ছিলাম, ভাইস চ্যান্সেলর ছিলাম আর কি, তো আমি যাওয়ার ঠিক কিছুদিনের মধ্যে সামহাউ আই ওয়াজ দ্য চিফ গেস্ট, ওদের একটা অনুষ্ঠানে আমি চিফ গেস্ট ছিলাম। এবং বলে রাখি ওইটাই প্রথম এবং ওইটাই শেষ, কারণ চিফ গেস্ট হয়ে যাওয়ার পরে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয়েছে যে তারা যেভাবে বিষয়গুলোকে প্রেজেন্ট করছে, এটা আমার কাছে নর্মাল মনে হয়নি। আচ্ছা, যে মনে করেন একজন ডায়মন্ড, তাকে তারা সম্বর্ধনা দিবে, আমার মনে হয়েছে যে বাদশাহ আকবরের সম্বর্ধনা হচ্ছে, অথবা সম্রাট শাহজাহান কখনো সম্বর্ধনা নিলে মনে হয় এভাবে নিত আর কি। এইভাবে তারা শো করেছে, শো আপ করেছে। এই শো আপটা মানুষকে, আপনি যেটা বলছেন না, যে মোটিভেশন বা মার্কেটিং, এটাকে আমরা মার্কেটিং বলি না, এটাকে নর্মাল মোটিভেশনও বলি না, কারণ মোটিভেশনের কয়েকটা পদ্ধতি আছে। যেটা মোটিভেশনটা তো স্যার পজিটিভ অর্থে ব্যবহার করা হয়, যে আপনি হাত দিয়ে ভাত খাবেন, মোটিভেশন। আপনার বাচ্চাকে আপনি স্কুলে যাবেন, এটা আমি আরেকটা ভাবে বলতে পারি, যেমন আপনাকে আমি যদি বলি তুমি এই কাজ না করলে তোমার চাকরি থাকবে না, এটা মোটিভেশন নয়, এটা এক্সপ্লয়টেশন। আর আমি যদি বলি যে না দেখো এটা করলে পরে আমাদের অনেক ভালো হবে, আমরা সবাই বেনিফিটেড হব, প্রতিষ্ঠান বেনিফিটেড হবে, আমিও তুমিও বেনিফিট, দিস ইজ মোটিভেশন। কিন্তু আমি যদি এমন ভাবে জিনিসগুলো দাঁড়া করাই যেটার আসলে ভিত্তি নেই, কারণ সো কল ডায়মন্ড বা সিলভার, এদের কি ভিত্তি আছে? একজনে 4-5 বছর লেখাপড়া করে পিএইচডি করে এবং জীবনের অর্ধেক আয়ু প্রায় শেষ হয়ে যায় যদি পিএইচডি করতে যে কষ্টটা হয় আর কি। যারা বাইরে লেখাপড়া করেছে তারা জানেন আর কি। তো সুতরাং আমি যদি ঘরে বসে এই জিনিস অর্জন করি আর এইটার বেনিফিট নিতে চাই, নিশ্চয়ই এটা গ্রহণযোগ্য হবে না। আমি একটা কথা বলি মুন্নিশা আপনাকে, সেটা হলো যে কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে আমরা কোনোদিনও ছিলাম না। এই বাংলাদেশে যিনি এটা শুরু করেছেন উনি অনেক স্যাক্রিফাইস করে, যখন উনি আপনার আইসিএস এর চাকরি পেয়েছিলেন, সেই চাকরি ছেড়ে দিয়ে আনডিভাইডেড ইন্ডিয়া বা ভারতের 47 সালের পূর্বে উনি যখন এই দেশে এসে মানুষকে সংগঠিত করে মানুষের সামাজিক উন্নয়নের জন্য, এটার ভিতরে এথিক্স ছিল, সিস্টেমেটিক প্রসেস ছিল, মানুষের কল্যাণের জন্য ছিল। আমার কথা হলো আমি যে কাজটা করছি আমি নিয়মের মধ্যে করছি কিনা এবং সমাজের মানুষের কল্যাণের জন্য করছি কিনা। কারণ
আমাদের কারো কাছেই এমন কোনো প্রদীপ নেই যে প্রদীপ দিয়ে আমি খুব দ্রুত, কারণ আমি মনে করি যে কোনো স্ট্র্যাটেজিক টাস্ক শুড বি লং টার্ম। আমি যদি মাস্টার ডিগ্রি পাশ করতে চাই, আমি তো 10 বছর বয়সে মাস্টার ডিগ্রি পাশ করতে পারবো না। আমি একটা বেবি নিতে চাই, আমি কি 3 মাসে বেবি নিতে পারবো? আমাকে 10 মাস অপেক্ষা করতে হবে। কাজে কাউকে যদি আমি বলি যে তুমি 6 মাসের মধ্যে এত কোটি টাকার মালিক হবা, এটার কোনো, আমি মনে করি না যে এটা কোনো লিগাল ওয়ে আছে, শর্টকাট ওয়েতে। কিন্তু আমার স্যার একটা মানে আপত্তির জায়গাটা হলো যে আমরা কিন্তু সবই দেখছি, সবই বুঝছি, যে আপনি একজন শিক্ষক হিসেবে এটা লক্ষ্য করেছেন, একজন হয়তো যিনি ডিলার হচ্ছেন বা কি বলে এটা সদস্য হচ্ছেন, উনি দেখে মোটিভেটেড হয়ে উনি দৌড়ে যাচ্ছেন, অথবা যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও দেখছেন, বুঝছেন পুরো সিস্টেমটাকে আমরা কেমনে কেমনে জানি বাড়তে দিলাম। এটার জন্য আসলে দায়ী এটা কে? আপনার প্রশ্নটা আমি বুঝে ফেলেছি। আমি যখন ওখানে প্রথম গেলাম এবং ওই দিন আমি ওখানে বসেই প্রতিজ্ঞা করেছি যে আমি আর কোনোদিন তাদের অনুষ্ঠানে আসবো না, যাবেন না। এবং আমাকে অনেকবার বলেছে সম্পৃক্ত হইতে, যখন আমি সিলেটে ছিলাম আমি আর সম্পৃক্ত হইনি। আমি আমার ছাত্রদেরকে বলেছি যে ডোন্ট ডু ইট, কারণ আমার মনে হয়েছে যে এটা খুব নর্মাল প্রক্রিয়া যাচ্ছে না। এবং খুবই দুর্ভাগ্য একটা কথা বলি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পর্যন্ত অনেকেই 1 বছর গ্যাপ দিয়েছে এটা করতে, যে কারণ মনে করেছে যে আমি তো 1 বছরে অনেক টাকা রোজগার করতে পারবো, করে এসে পড়ে। আমি তাদেরকে কেন দোষ দিব না? বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা লেখাপড়া করি, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ে, আমরা তো গরিবের সন্তানরাই লেখাপড়া করি, তাদের অর্থনৈতিক অসুবিধা থাকে। সুতরাং সেটার যদি আমি চান্স নেই, যেমন এখন ঢাকা শহরে চিনমূর্তিতে প্রোগ্রাম হয়, তো চিনমূর্তিতে প্রোগ্রাম করতে কত টাকা খরচ হয়, আর আমি কোনো এনজিও করে আমি নিজে পাজেরও চালাই আর গুলশানে বাড়িতে যদি থাকি, তাহলে আমার এই এনজিও করার কোনো মানে হয় না। কারণ আমি এনজিও করেছি জনগণের কল্যাণের জন্য, আর জনগণের কল্যাণ। আমি যদি দেখি যে আমার এই পাজরে নিয়ে যেতে 5,000 টাকা তেল লাগবে, সেই 5,000 টাকা আমার গরিবকে দিলে আরো বেশি। আমার আরেকটা মানে আমাদের হাতে সময় খুব কম, আমার অনেক প্রশ্ন ছিল, খুব চট করে যদি দুজনে মানে যদি একটু আমাকে হেল্প করেন। যে একটা হলো যে শেয়ার মার্কেটে যে এই যে সব সূচক উঠছে, সূচক নামছে, এটার মধ্যে সব ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা সব অনেক বুঝে না বুঝে যারা ঝাঁপিয়ে পড়ছে, তাদের সঙ্গে আর এই যে এমএলএম এর শিকার যারা হচ্ছে তাদের মধ্যে কি পার্থক্যটা আছে স্যার? আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে শেয়ার মার্কেট একটা আপনার প্রতিষ্ঠিত মার্কেট, এস্টাবলিশড, এটা সরকারি নিয়মের মধ্যে হয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। ওইখানে যদি কোনো কোম্পানিকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ম বহির্ভূতভাবে অনুমতি দিয়ে থাকে, সেটার জন্য জনগণ ক্ষতিগ্রস্ত হবে। যেন আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, আমার চাল নাই চুলো নাই, আমি বাজারে শেয়ার ছেড়ে দিলাম, তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু জনগণ যে মার্কেটে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা একটা কারণ হচ্ছে শেয়ার মার্কেটের অ্যাবনর্মাল প্রাইস বৃদ্ধি। আমি অনেকদিন বাইরে ছিলাম, ডেভেলপ কান্ট্রিতে এভাবে শেয়ার বাড়ে না। এমএলএম এর সাথে এটা সম্পর্কের মধ্যে হচ্ছে যে শেয়ার মার্কেটে যেমন কিছু লোক মোটিভেটেড হয়েছে যে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, যে কারণে অনেকে নিজের বাড়ি বিক্রি করেছে, স্ত্রীর গয়না বিক্রি করেছে। আমি জানি না আপনার হাজবেন্ড করেছে কিনা, অনেকের হাজবেন্ড নিয়ে ওয়াইফের সাথে গয়না নিয়ে তোমাকে অনেক টাকা বানিয়ে দিব। এবং সারপ্রাইজ হচ্ছে অনেক মানে উইমেন এন্টারপ্রিনিয়রের মতো অনেকেই এই গুলশান বানার অনেকে শেয়ার মার্কেটে ঢুকে গিয়েছিল না বুঝে, যেটা বুঝতে হবে। কাজে এখনো ওইরকম এমএলএম এ যারা এরকম গিয়েছেন, এই যে এত দ্রুত বড়লোক হওয়া যায়, আসলে জীবনে